এক সংক্রামিত বৃষ্টির বিষাক্ত ছোঁয়ায় ধীরে ধীরে ধ্বংস হয়ে গিয়েছিল পুরো পৃথিবী। সেই ধ্বংসস্তূপের মাঝেই কেবল টিকেছিল একটা শহর, কিন্তু সেই আশাটুকুও নিরাপদ ছিল না। দিগন্ত জুড়ে ঘনিয়ে আসছিল এক ভয়ঙ্কর মহাপ্রলয়। এই ভয়াবহ পরিস্থিতিতে একটি পরিবার মরিয়া হয়ে নিজেদের প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে শহর ছেড়ে পালানোর চেষ্টা করছে, কিন্তু বাইরে পা রাখতেই তারা বুঝতে পারে শহরের ভেতরে শুরু হয়ে গেছে চরম বিশৃঙ্খলা আর হাহাকার। চারিদিকে মানুষ ছুটছে নিজের জীবন বাঁচানোর জন্য। ঠিক সেই সময় এক অসহায় লোক রাস্তার মাঝে দাঁড়িয়ে একটা বাস থামানোর চেষ্টা করে, কিন্তু নিজের প্রাণ বাঁচানোর তাড়নায় বাস চালক থামেনি, বরং নির্মমভাবে তাকে পিষে দিয়ে সামনে এগিয়ে যায়। মুহূর্তে স্পষ্ট হয়ে যায় এই পৃথিবীতে এখন আর মানবতা নেই। এখন এটি হলো এই গল্পের তৃতীয় সিজনের প্রথম অংশ, আর আমি এর বাকি অংশগুলো আগে এক্সপ্লেন করে আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। বরাবরের মতোই তার লিঙ্ক তোমরা পিন কমেন্ট অথবা ডেসক্রিপশনে পেয়ে যাবে। এদিকে সিমন তার বন্ধুদের নিয়ে কোয়ারেন্টাইন ওয়ালের কাছে একটা পাহাড়ের নিকটে পৌঁছে গিয়েছিল, যেখান থেকে সে তার বন্ধুদের নিয়ে দেয়ালের ওপারে যেতে চেয়েছিল। কিন্তু এই মুহূর্তে ফি এবং সিমন ছাড়া বাকি সবার শরীরের ভেতরে অ্যাপোলো কোম্পানির সেই চিপ লাগানো ছিল, যার কারণে তারা কোয়ারেন্টাইন ওয়াল পার হতে পারছিল না। এই কারণেই সিমন এবং ফি সিদ্ধান্ত নেয় যে তারা দুজন আগে বাইরে যাবে এবং বাইরের দুনিয়ার পরিস্থিতি খতিয়ে দেখবে। বাইরের অবস্থা কি আসলেই ভালো, নাকি এ সবকিছুই শুধু ভেতরে থাকা মানুষদের আশা দেওয়ার জন্য ছড়ানো একটা গুজব। এর জন্য তারা কোয়ারেন্টাইন ওয়ালের এমন একটা জায়গায় খুঁজে পায় যেখানে কোনো নিরাপত্তা ছিল না এবং সেখান থেকে বাইরে যাওয়া সম্ভব ছিল। কিন্তু সিমন একা যাচ্ছে দেখে মার্টিন তার ব্যাপারে খুবই চিন্তিত হয়ে পড়ে, যার কারণে সে তাকে একটা ট্র্যাকার পেন্ডেন্ট দেয়, যাতে মার্টিন সবসময় তার রিয়েল টাইম লোকেশন জানতে পারে। এরপর একটা চুম্বনের পর সিমন এবং ফি সুড়ঙ্গ দিয়ে বাইরের দিকে এগিয়ে যায়। সেখানে কোনো সিকিউরিটি গার্ড ছিল না, তাই তারা দুজনে নির্ভয়ে সামনে এগোচ্ছিল। কিন্তু কিছুটা সামনে যেতেই সিমন এবং ফির মাঝখানে কিছু লেজার লাইট জ্বলে ওঠে, যার ফলে তারা দুজন আলাদা হয়ে যায়। এর মানে পরিষ্কার ছিল যে অ্যাপোলোর গার্ডরা তাদের উপস্থিতির কথা জেনে গেছে। এখন শুধু সিমনই ছিল যে সুড়ঙ্গ দিয়ে বাইরে যেতে পারত, কারণ ফি যদি লেজার পার হতো তবে সুড়ঙ্গের অ্যালার্ম বাজতে শুরু করত, যার ফলে সিমনও বিপদে পড়ত। তাই সে সিমনকে একাই এগিয়ে যেতে বলে। এরপর সিমন দেয়ালের বাইরে পৌঁছে যায়, কিন্তু অ্যাপোলোর গার্ডরা পেছন থেকে এসে ফিকে ধরে ফেলে। অন্যদিকে মার্টিন এবং বাকিরা এসব জানতো না, কারণ সিমনের ট্র্যাকার কোয়ারেন্টাইন ওয়ালের বাইরে চলে যাওয়ায় তারা ভেবেছিল দুজনেই নিরাপদে বাইরে পৌঁছেছে। দীর্ঘদিন পর এই জায়গা ছেড়ে বাইরে আসতে পেরে সিমন খুবই খুশি ছিল এবং সে তার চারপাশের গাছপালা ও বনভূমি দেখে আনন্দ পাচ্ছিল। কিছুটা সামনে গিয়ে সে একটা ঘর দেখতে পায়, যার ভেতরে সব ধরনের জিনিসপত্র ছিল, কিন্তু কোনো মানুষের চিহ্ন ছিল না। সিমনের কিছুটা অদ্ভুত লাগে। এরপর সিমন বাইরের জগৎ সম্পর্কে জানতে ঘরের রেডিওটি চালু করে। রেডিওতে মানুষকে ঘর থেকে না বেরোনোর জন্য সতর্ক করা হচ্ছিল, কারণ বাস্তবে রেইন ভাইরাস অনেক আগেই বাইরের পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল এবং তার কারণে সেখানকার পরিস্থিতিও দিন দিন খারাপ হচ্ছিল। এটি জানার পর সিমন অবাক হয়ে যায়। সে এখন বুঝতে পারছিল না যে ভাইরাস যদি বাইরেও ছড়িয়ে থাকে তবে দেয়ালের এপার এবং ওপারের মধ্যে তফাৎ কি। তাই সে রাগে আবার কোয়ারেন্টাইন ওয়ালের ভেতরে ফিরে আসে, যেখানে সে সরাসরি সেই গার্ডের কাছে যায়, যারা কিছুক্ষণ আগে ফিকে ধরে জেরা করতে শুরু করে। সিমন তাদের জিজ্ঞেস করে কেন তারা ভেতরের মানুষদেরকে বোকা বানাচ্ছে। এর জবাবে গার্ডরা কোনো উত্তর দেয় না, শুধু বলে রাসমস তোমাকে খুব মিস করছিল। তোমাদের হয়তো মনে থাকবে যে আগের অংশের রাসমস অ্যাপোলোর মালিকের সাথে থাকার সিদ্ধান্ত নিয়েছিল। তার মনে হতে শুরু করেছিল যে ভাইরাসে সংক্রমিত হওয়া সত্ত্বেও অ্যাপোলোর বসই একমাত্র ব্যক্তি যে তাকে ঠিকমতো বুঝতে পারে। আর যেহেতু অ্যাপোলোর মালিক রাসমসকে বন্দী করতে চেয়েছিল তার ভাইরাস নিয়ন্ত্রণ করার ক্ষমতার জন্য, তাই এটি ছিল তার জন্য রথ দেখা আর কলা বেচার মতো, যার কারণে সে রাসমসের অনেক যত্ন নিত এবং মাত্র 3 মাসের মধ্যে সে রাসমসকে কোম্পানিতে একটা অনেক বড় পদ দিয়ে দিয়েছিল। সে সিমনকে তার কাছে ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিল। এখন যেহেতু সিমন নিজেও অনেক মাস ধরে রাসমসের সাথে দেখা করেনি এবং শেষবার রাসমসকে গুলি করার জন্য তার মনেও খারাপ লাগছিল, তাই রাসমসের কথা শুনে সিমন আর কিছু না ভেবে অ্যাপোলোর গার্ডদের সাথে গাড়িতে উঠে সরাসরি হেডকোয়ার্টারের দিকে রওনা দেয়। এদিকে মার্টিনরা যখন ট্র্যাকার থেকে জানতে পারে যে সিমন ফিরে এসেছে এবং অ্যাপোলোর গার্ডরা তাকে নিয়ে যাচ্ছে, তারা খুবই চিন্তিত হয়ে পড়ে এবং মার্টিন সিমনকে বাঁচানোর সিদ্ধান্ত নেয়। কিছুক্ষণ পর হাইওয়ে দিয়ে সিমন অ্যাপোলোর হেডকোয়ার্টার্সে পৌঁছায়। সেখানে সিমন এবং রাসমস মুখোমুখি হওয়ার পর দীর্ঘক্ষণ একে অপরের দিকে তাকিয়ে থাকে। তারা দুজন একে অপরকে জড়িয়ে ধরতে চাইছিল, কিন্তু তাদের মাঝখানে ছিল একটা কাঁচের দেয়াল, তাই তারা কেবল কথাই বলে। এই সময়ে সিমন রাসমসকে বাইরের জগতের পরিস্থিতি সম্পর্কে জানায় এবং তাদের যে কোনো মূল্যে পৃথিবীকে বাঁচাতে হবে এটা বলে। কিন্তু রাসমস আগে থেকেই বাইরের সব কথা জানতো। অ্যাপোলোর বস তাকে বলেছিল যে সে যদি রাসমসের মতো সবাইকে ভাইরাসে আক্রান্ত করে দেয় তবে সব স্বাভাবিক হয়ে যাবে এবং তারা এই ভাইরাসের সাথে স্বাভাবিক
জীবন কাটাতে পারবে। এখন এই কথাটি কোথাও না কোথাও মিথ্যে বলে মনে হয়েছিল, কিন্তু 3 মাসের মধ্যেই অ্যাপোলোর বস রাসমসকে মারাত্মকভাবে ম্যানিপুলেট করেছিল। তাই রাসমসের কাছে তার কথাই এখন সঠিক মনে হতো। এই কারণে সিমন রাসমসকে বোঝানোর চেষ্টা করে যে ভাইরাস মানুষের জন্য ভালো নয়। এতে রাসমস সিমনের উপর চিৎকার করতে শুরু করে, কারণ তার মতে পৃথিবীকে বাঁচানোর একটাই উপায় ছিল। এসব দেখে সিমন বুঝতে পারে সে ছোটবেলা থেকে তার যে নিষ্পাপ ভাইকে চিনত সে এখন পুরোপুরি বদলে গিয়েছে। ততক্ষণে মার্টিন তার বাকি সহকর্মীদের নিয়ে অ্যাপোলোর ল্যাবের সামনে পৌঁছে গিয়েছিল, যাতে সুযোগ পেলেই সে ভেতরে ঢুকে সিমনকে মুক্ত করতে পারে। কিন্তু হেডকোয়ার্টার্সে অনেক কড়া নিরাপত্তা ছিল, যার কারণে কোনোভাবেই ভেতরে যাওয়া সম্ভব ছিল না। এতে মার্টিন কিছুটা দুঃখিত হয়ে পড়ে, কিন্তু কিরা একটা পরিকল্পনা করে। সে আগে অ্যাপোলো কোম্পানিতে কাজ করত, তাই সে কোনোভাবে তার পুরনো পোশাক জোগাড় করে প্যাট্রিক ও মার্টিনকে বন্দি করে মেইন গেটে নিয়ে যায়। সে এমন ভান করে যে সে তাদের বন্দি করেছে এবং মালিকের কাছে নিয়ে যাওয়া খুবই জরুরি। তখন বাইরে থাকা গার্ডরা তাদের কিরা সহ গাড়িতে করে ভেতরে পাঠিয়ে দেয়। পথে সুযোগ বুঝে কিরা ড্রাইভারকে আক্রমণ করে মেরে ফেলে এবং গাড়ির নিয়ন্ত্রণ নিয়ে হেডকোয়ার্টার্সের আরো ভেতরে ঢুকে পড়ে। কিছুটা ভেতরে যাওয়ার পর মার্টিন এবং প্যাট্রিক ফিকে কিছু গার্ডের সাথে দেখতে পায়। তাকে দেখে তারা গাড়ি থেকে নেমে পড়ে আর চেষ্টা করে ফিকে বাঁচানোর, কিন্তু কিরা একজন গার্ডের মতো আচরণ করে গাড়ি নিয়ে আরো ভেতরে চলে যায়। সে ভেতরে যাওয়ার উদ্দেশ্য হলো যাতে অ্যাপোলোর মালিকের সাথে দেখা করতে পারে, যেন তার উপর মালিকের কোনো সন্দেহ না থাকে। এখন মার্টিন এবং প্যাট্রিক কিছুটা সামনে যাওয়ার পর বুঝতে পারে হেডকোয়ার্টার্সের এই এলাকায় মাত্র অল্প কিছু মানুষকে রাখা হয়েছে, এই কারণে কেউ তাদের চিনতে পারে না। এরপর কিছুটা সামনে গিয়ে সে একটা মেডিকেল ক্যাম্পের সামনে পৌঁছায়, যেখানে গার্ডরা ফিকে নিয়ে এসেছিল। তখন সুযোগ বুঝে সে প্রথমে সেখানকার মেডিকেল স্টাফদের সাথে মোকাবিলা করে, তারপর ফির সাথে কথা বলতে শুরু করে। আসলে ফি এই সময় 4 মাসের গর্ভবতী ছিল, যার কারণে ফি সেই জায়গায় খুব আরামেই ছিল, কারণ সেখানে চেকআপের জন্য উন্নত মেশিন ছিল এবং সবাই তার অনেক যত্ন নিত। প্যাট্রিক এবং মার্টিন এসব শুনে কিছুটা অপ্রস্তুত বোধ করে। তখনই গার্ডরা এসে তাদের ধরে ফেলে। এইসব দেখে ফি তাদের বলে প্যাট্রিক আসলে তার সন্তানের বাবা এবং তার সাথে যেন এমন ব্যবহার না করা হয়। কথাটি শুনে গার্ডরা প্যাট্রিকের সাথে ভিআইপির মতো আচরণ শুরু করে। এরপর তারা তাকে একটা বিশেষ ঘরে নিয়ে যায়, যেখানে ফি থাকছিল এবং সেখানকার স্টাফরা তাকে অনেক সম্মান করত, যেহেতু সে গর্ভবতী ছিল। অন্যদিকে গার্ডরা মার্টিনকেও বিল্ডিং এর ভেতরে নিয়ে এসে ছেড়ে দেয়। ইতিমধ্যেই সিমন একটা ঘরে যায় রাসমসের পরিকল্পনা দেখার জন্য। সেখানে ছোট ছোট তাঁবু লাগানো ছিল এবং সেই তাঁবুগুলোতে মারাত্মক রোগে আক্রান্ত মানুষ রাখা হয়েছিল, যারা শীঘ্রই মারা যাবে। অ্যাপোলোর মালিক তাদেরকে রাসমসের মতো ভাইরাসে আক্রান্ত করার চেষ্টা করছিল, যাতে তারা ভাইরাসে ভরা পৃথিবীতে কেবল টিকেই না থাকে, বরং তাদের মরণ ব্যাধিও নিজে থেকে সেরে যায়। কিন্তু সিমন এসব দেখে খুবই রেগে যায়, কারণ সে জানতো এই পরিকল্পনা একদমই কাজ করবে না এবং ওই মানুষগুলো আরো দ্রুত মারা যাবে। তাই সে একটা মেয়ের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু সেই মেয়েটি রাসমসকে একজন ত্রাণকর্তা হিসেবে মানত, কারণ অ্যাপোলোর মালিক তাকেও ব্রেন ওয়াশ করেছিল এবং সে বিশ্বাস করত রাসমসই একমাত্র ব্যক্তি যে তাকে সুস্থ করতে পারে। তখন সেই মেয়েটিকে রাসমসের আসল সত্য দেখানোর জন্য সিমন তাকে নিজের সাথে করে রাসমসের কাছে নিয়ে যায়। সেখানে সে রাসমসকে আবার খেপিয়ে দিতে শুরু করে এবং তাকে বলে অ্যাপোলোর মালিক তাকে খুব সহজে বোকা বানিয়েছে। কথাটি শুনে রাসমস রেগে যায়, যার ফলে তার শরীর থেকে ভাইরাস বের হতে শুরু করে। এটি দেখে মেয়েটিও খুবই ভয় পেয়ে যায়, কিন্তু এটি ছিল সিমনের একটা চাল, কারণ সে জানতো সে এভাবে এই জায়গা থেকে বের হতে পারবে না। তাই সে রাসমস ও বাকিদের মনোযোগ কিছুটা সরিয়ে দেয় যাতে সে পালাতে পারে। এরপর সে যখন যাচ্ছিল তখন গার্ডরা তাকে এসে ধরে ফেলে, কিন্তু তখনই কিরা সেখানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে সিমনকে সেখান থেকে চলে যেতে বলে। সিমন একটি ব্রিজের উপর দিয়ে দৌড়ে আসছিল, কিন্তু ব্রিজ পার হওয়ার আগেই দুই দিক থেকে তাকে অ্যাপোলোর অনেক গার্ড ঘিরে ফেলে। তখনই রাসমস সেখানে পৌঁছায়। এখন সিমনের তো ওখানে থাকার কোনো পরিকল্পনা ছিল না, তাই সে রাসমসকে সরি বলে ব্রিজ থেকে অনেক নিচে ঝাঁপ দেয়। ওই ব্রিজের অনেক নিচে একটা নদী বইছিল, যেখানে সিমন পড়ে যায়। এখন সবার মতে এত উপর থেকে পড়ার পর সিমনের তো বেঁচে থাকার কোনো সম্ভাবনাই ছিল না। মার্টিনও হেডকোয়ার্টার্সের কাঁচের আড়াল থেকে এসব নিজের চোখে দেখছিল, যার কারণে সে রাগে কাঁচ ভাঙতে শুরু করে। তা দেখে গার্ডরা এসে তাকে জোর করে ধরে ফেলে। সিমনের মৃত্যুতে রাসমস নিজেও খুবই মর্মাহত হয়, যার কারণে সে তার কোয়ারেন্টাইন সেলে গিয়ে শুয়ে পড়ে। এখন তার ভেতরে এত নেতিবাচকতা ছিল যে ভাইরাসের ধোঁয়া তার পুরো সেলে ছড়িয়ে পড়ে। কিছুক্ষণ পর যখন রাসমস চোখ খোলে তখন সে তার সামনে একটা পরিচিত মেয়ের মুখ দেখতে পায়। সে আসলে আর অন্য কেউ নয়, বরং সারা, যাকে গত অংশে গুলি করা হয়েছিল এবং সবাই ভেবেছিল সে মারা গেছে। কিন্তু বাস্তবে রাসমস যখন তাকে চুমু খেয়েছিল তখন রাসমসের ভাইরাস তাকেও আক্রান্ত করেছিল এবং কোনো অজানা কারণে সেও এখন রাসমসের মতো ভাইরাস নিয়ন্ত্রণ করতে পারে। তখন রাসমস তাকে দেখে খুবই খুশি হয়। এরপর তারা একটা নির্জন জায়গায় গিয়ে ঘনিষ্ঠ হয়। এখানে অনেক সুন্দর মুহূর্ত কাটানোর পর রাসমস সারাকে জিজ্ঞেস করতে শুরু করে যে সে সেখানে কিভাবে পৌঁছালো। তখন রাসমস
রাসমস সারার মনের দৃশ্যগুলো দেখতে পাচ্ছিল, যা সম্ভবত দুজনের ভেতরে থাকা একই ভাইরাসের কারণে হচ্ছিল। এখন সারা কিছু না বলতেই রাসমস বুঝে যায় যে কিভাবে সেখানে সে পৌঁছেছে। আসলে সবাই সারার দেহ একটা জায়গায় ফেলে চলে যাওয়ার পর ভাইরাসের কারণে সারার প্রাণ ফিরে আসে। এরপর এক লোক তাকে নিজের সাথে করে নিয়ে বাড়িতে যায়। সেখানে সে সারার সাথে কথা বলতে বলতে খাবার খাচ্ছিল। তখন খাবার লুট করার জন্য কিছু লোক সেখানে এসে সাথে সাথে ওই লোকটিকে মেরে ফেলে। এতে সারা এত রেগে যায় যে সে নিজেই তাদের মেরে ফেলে এবং রাসমসের খবর পেয়ে অ্যাপোলো ল্যাবে চলে আসে। এখন সারাকে দেখার পর রাসমসও বুঝতে পারে যে মানুষকে আসলেই ভাইরাসে আক্রান্ত করে আরো শক্তিশালী বানানো সম্ভব এবং তারা স্বাভাবিক জীবনও কাটাতে পারবে। কিন্তু এখন পর্যন্ত সে এর আসল প্রক্রিয়া জানতো না, তাই সে মালিকের কাছে গিয়ে এই সম্পর্কে জানায়। এরপর মালিক সারার উপরেও কিছু টেস্ট করার সিদ্ধান্ত নেয়। কিন্তু সারা যখন জানতে পারে যে রাসমস পুরো পৃথিবীতে ভাইরাস ছড়ানোর পরিকল্পনা করছে, তখন সারা রেগে গিয়ে সেখান থেকে চলে যেতে শুরু করে। সারাকে চলে যেতে দেখে রাসমস তাকে নিজের পরিকল্পনা ঠিক মতো বোঝানোর জন্য নিয়ে যায়। সেখানে সারাকে সবকিছু বলার পর সে তাকে সেই রোগীদের কাছে নিয়ে যায় যারা শীঘ্রই মরণ ব্যাধিতে মারা যাবে এবং আজই রাসমসের শরীর থেকে ভাইরাস বের করে তাদের শরীরে দেওয়া হবে। কিন্তু ওই ঘরে ঢোকার সাথে সাথেই সারা ও রাসমসের চোখ কপালে ওঠে, কারণ ততক্ষণে সেই সব রোগী মারা গিয়েছিল। অন্যদিকে সিমন যে এত উপর থেকে ঝাঁপ দিয়ে নদীতে পড়েছিল, ভাগ্যক্রমে তার প্রাণ বেঁচে যায় এবং তাকে ড্যানিয়েল ও লোনা নামের দুই ভাই বোন নদীর পাড় থেকে নিয়ে যায়। সিমন যখন জেগে ওঠে তখন সে একটা ভ্যানের উপরে নিজেকে পায়, যেখানে ড্যানিয়েল এবং লোনা তাদের বাবার সাথে থাকতো। আর এই ভ্যানটি এমন একটা জায়গায় ছিল যে সম্পর্কে খুব বেশি মানুষ জানতো না এবং সেখানে কেউ যেতও না। সিমন এতে কিছুটা অবাক হয়, কারণ সে বুঝতে পারছিল না ড্যানিয়েল এবং তার পরিবার সেখানে কিভাবে টিকে আছে। এর জবাবে ড্যানিয়েল সিমনকে বাইরে যেতে বলে, কিন্তু যাওয়ার আগে সে সিমনকে তার ট্র্যাকার পেন্ডেন্টটি দেখায় যেটি ভেঙে গিয়েছিল এবং ড্যানিয়েলের এটি ঠিক করতে কিছুটা সময় লাগবে। এরপর সিমন লোনা ও ড্যানিয়েলের সাথে বাইরে যায়। সেখানকার দৃশ্য দেখে সিমনের মন খুশিতে ভরে ওঠে, কারণ সেখানকার মাটি তখনও উর্বর ছিল এবং সেখানে অনেক গাছপালাও জন্মাচ্ছিল। কিন্তু সিমন এর কারণ বুঝতে পারছিল না। তখন লোনা তাকে নিজের সাথে করে কিছুটা সামনে নিয়ে যায়, যেখানে গাছপালাগুলো ক্ষতিগ্রস্ত ছিল। লোনা সেখানে পৌঁছাতেই নিজের কাছে থাকা একটা তরল পদার্থের কৌটা বের করে। ওই তরলের ফোঁটা সে তার সামনে সংক্রমিত গাছগুলোর উপরে ঢেলে দেয়, আর কিছুক্ষণের মধ্যে একটা বড় এলাকার গাছপালা পুরোপুরি সুস্থ হয়ে যায়। এইসব দেখে সিমন খুবই খুশি হয় এবং বুঝতে পারে লোনার কাছে থাকা ওই তরল ভাইরাসটিকে ধ্বংস করে দেয় এবং সম্ভবত এর সাহায্যে রাসমসকেও সুস্থ করা যেতে পারে। এই তরলের কারণেই ড্যানিয়েল এবং লোনা কোনো সমস্যা ছাড়াই সেখানে টিকে থাকতে পারছিল এবং সে এই তরল একটা ফুল থেকে বের করত। সিমন লোনার কাছ থেকে সেই ফুলের ব্যাপারেও জানার চেষ্টা করে, কিন্তু লোনা কিছু বলার আগে তার বাবা তাকে এবং ড্যানিয়েলকে নিজের কাছে ডাকে। তাই লোনা সিমনকে চুপ থাকতে বলে ড্যানিয়েলের সাথে তার বাবার কাছে চলে যায়। তার বাবা খুব রেগেছিলেন, কারণ তিনি জানতে পেরেছিলেন যে ড্যানিয়েল এবং লোনা তার অজান্তে তাদের ভ্যানে এক অপরিচিত মানুষকে নিয়ে সেখানে এসেছে। আসলে ড্যানিয়েলের বাবা এই জায়গাটি খুবই গোপন রেখেছিলেন এবং তিনি চাইতেন না তার পরিবার ছাড়া আর কেউ সেখানে আসুক এবং সেই ফুলের ব্যাপারে জানুক, কারণ যদি কেউ এই ফুলের ব্যাপারে জানতে পারে এতে তাদের জীবন বিপদে পড়তে পারত। এরপর ড্যানিয়েল তার বাবার কাছে ক্ষমা চায়। এখন ড্যানিয়েলের বাবা সিমন পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত সেখানে রাখার অনুমতি দেন। এর কিছুক্ষণ পরে ড্যানিয়েল সেফটি স্যুট পরে তার বাবার সাথে কোথাও যেতে শুরু করে। পাশে থাকা ঝোপের মধ্যে থেকে সিমনও এসব দেখছিল এবং যেহেতু তার কাছে বিষয়টি অদ্ভুত মনে হচ্ছিল, তাই সে তাদের দুজনকে অনুসরণ করতে শুরু করে। তারা যেখানে গিয়েছিল সেখানে সে এক জায়গায় একটি অনেক বড় ফুল দেখতে পায়, যা দেখতে খুবই সুন্দর ছিল এবং সে এইটি থেকেই সেই তরল মেশাতো। সিমন যখন ওই ফুলের দিকে যাচ্ছিল, ঠিক তখনই ড্যানিয়েল এসে সিমনকে ওই ফুল স্পর্শ করতে বাধা দেয়। তবে সিমন ওই ফুল স্পর্শ করতে চেয়েছিল, কিন্তু তখনই ড্যানিয়েলের বাবাও সেখানে চলে আসেন এবং সিমনকে সেখান থেকে চলে যেতে হয়। এরপর তাদের ভ্যানে খাবার খাওয়ার সময় ড্যানিয়েল সিমনকে বলে সে কিভাবে ওই ফুলটি পেয়েছিল। আসলে মহাপ্রলয় শুরু হওয়ার আগে ড্যানিয়েল তার গার্লফ্রেন্ড ও পরিবারকে নিয়ে ছুটিতে এই জায়গায় এসেছিল, যেখানে অন্য মানুষও প্রায় আসতো। কিন্তু সেই সময়ে এমন একটা নালা দিয়ে বিষাক্ত কিছু আসে, যার কারণে আশেপাশে থাকা বাকি পর্যটকরা মারা যায়। কিন্তু ভ্যানে থাকার কারণে ড্যানিয়েল, তার গার্লফ্রেন্ড এবং ড্যানিয়েলের পরিবার বেঁচে যায়। সেই সময় তারা ভয়ের কারণে অনেকদিন ভ্যানে লুকিয়েছিল, কিন্তু এক পর্যায়ে ড্যানিয়েলের গার্লফ্রেন্ড বিরক্ত হয়ে বাইরে চলে যায়। যখন ড্যানিয়েল এবং তার বাবা তাকে ফিরিয়ে আনার জন্য তার পেছনে দৌড়ায়, সে একটা কারখানার ভেতরে চলে যায়। ভেতরে যাওয়ার সাথে সাথেই সে একটা চিৎকার শুনতে পায় এবং চিৎকার শুনে ড্যানিয়েল সাথে সাথে তার বাবার সাথে ভিতরে যায়, কিন্তু ততক্ষণে তার গার্লফ্রেন্ড মারা গিয়েছিল। তবে তার কারণে ড্যানিয়েল এবং তার বাবা সেই ফুলের কথা জানতে পারে। এখন এসব জানার পর সিমন তাদের রাসমসের কথা বলে, যাকে হয়তো ওই তরল দিয়ে সুস্থ করা যাবে, এমনকি ওই তরলের সাহায্যে হয়তো সে পুরো পৃথিবীকেও ঠিক করে দিতে পারবে। কিন্তু একথা শুনে ড্যানিয়েলের বাবা সাথে সাথে সিমনকে মেরে ফেলতে উদ্যত হন, কারণ সে যাতে অন্য কাউকে সেই ফুলের কথা বলতে
বলতে না পারে। এমনটি করলে তারা পরে আর তরল পাবে না, যার ফলে তাদের পরিবার বিপদে পড়ে যাবে। লোনা তার বাবাকে বোঝানোর চেষ্টা করে যেন সে সিমনকে না মারে, কিন্তু লোনার বাবা মনস্থির করে ফেলেছিলেন। তিনি যখন সিমনকে মারতে যাচ্ছিলেন তখনই ড্যানিয়েল এসে তার নিজের বাবার উপরে হামলা করে আর সিমনকে সেখান থেকে পালিয়ে যেতে বলে। এরপর সিমনও নিজের প্রাণ বাঁচাতে জঙ্গলের ভেতরে চলে আসে, কিন্তু ড্যানিয়েলের বাবাও তাকে অনুসরণ করতে শুরু করেন। সিমন কিছু বাচ্চার সাথে দেখা করে যাদের কাছে তীর ধনুক ছিল। সিমন তাদের কাছে সাহায্য চাওয়ার চেষ্টা করে। ওই লোকেরা তাকে সাহায্য করতেই যাচ্ছিল, কিন্তু ড্যানিয়েলের বাবা সেখানে পৌঁছানোর সাথে সাথেই তারা ভয়ে সেখান থেকে পালিয়ে যায়, কারণ ড্যানিয়েলের বাবার হাতে একটা খঞ্জর ছিল এবং সে সহজেই সবাইকে মেরে ফেলতে পারত। এরপর যখন ড্যানিয়েলের বাবা সিমনকে মারতে যাবেন, ঠিক এমন সময় ড্যানিয়েলও সেখানে এসে পৌঁছে যায়, যে এবার কিরা এবং জনের সাথে এসেছিল। আসলে সে যখন জঙ্গলে সিমনকে খুঁজছিল তখন তার দেখা হয় কিরা এবং জনের সাথে, যারা শিকারের সন্ধানে জঙ্গলে এসেছিল। এখন কিরা ড্যানিয়েলের বাবাকে বন্দুকের মুখে রেখে সিমনের প্রাণ বাঁচায় এবং সিমন সিদ্ধান্ত নেয় সে ওই ফুলের কিছু তরল নিয়ে নেবে যাতে সে রাসমসকে আবারও সুস্থ করতে পারে। ভ্যানে ফিরে সিমন কিরা এবং জনকে নিয়ে ফুলের দিকে এগোতে শুরু করে, কিন্তু তাদের তখনও কোনো ধারণা ছিল না যে কেউ তাদের উপর নজর রাখছে। অন্যদিকে এত মানুষের মৃতদেহ দেখে রাসমস রেগে অ্যাপোলোর মালিকের কাছে গিয়ে তার উপর রাগ ঝাড়তে থাকে। এই সময় রাসমসের শরীর থেকে ভাইরাসও উপচে পড়তে শুরু করেছিল। তখন মালিক তাকে কোনোভাবে শান্ত করে বলে, সারা যদি ঠিক রাসমসের মতো হতে পারে তাহলে অন্যরাও তেমন হতে পারবে, তবে এর কোনো বিশেষ কারণ নিশ্চয় আছে এবং শীঘ্রই তারা সেই কারণ খুঁজে বের করবে। এ কথা শুনে রাসমস শান্ত হয়, কিন্তু মনের ভেতর দিক থেকে সে মালিকের সাথে থাকার জন্য অনুশোচনা করছিল। এভাবে মার্টিনকে মারাত্মকভাবে মারধর করার পর দুই গার্ড তাকে ল্যাবের বাইরে নিয়ে আসে মেরে ফেলার জন্য, কিন্তু গুরুতর আহত হওয়া সত্ত্বেও মার্টিন তাদের সাথে লড়াই করে নিজের প্রাণ বাঁচাতে দুজনকে মেরে ফেলে। এরপর সে একজন গার্ডের পোশাক পরে আবারও ল্যাবে ফিরে আসে, যেখানে প্যাট্রিক এবং ফির ঘরের কাছে গিয়ে মার্টিন সেখানে থাকা গার্ডদের মেরে ফেলে এবং সে তাদের নিয়ে সিমনকে খুঁজতে যেতে চাইছিল। প্যাট্রিক তাকে বোঝানোর চেষ্টা করে যে অত উপর থেকে পড়ার কারণে সিমনের বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম, কিন্তু মার্টিনের মতে সিমন হয়তো কোনোভাবে জীবিত থাকতে পারে। এর মধ্যেই তারা পাশ থেকে মালিক, রাসমস এবং সারার কথা শুনতে পায়। ফি সারাকে জীবিত দেখা মাত্রই পুরোপুরি অবাক হয়ে যায়। ফি নিজেকে নিয়ন্ত্রণ করতে না পেরে সারার সাথে কথা বলতে তার কাছে যায়। তখন সারা তার উপর প্রচন্ড ক্ষুব্ধ হয়, কারণ ফি তার শরীর পরীক্ষা না করেই তাকে সেখানে একা ফেলে চলে গিয়েছিল, অথচ ফির উচিত ছিল প্রথমেই তাকে বাঁচানোর চেষ্টা করা। সারা আগেই মালিককে ফি সম্পর্কে এবং ফি কিভাবে তার সমস্ত রিপোর্ট তৈরি করত সেই বিষয়ে বিস্তারিত জানিয়ে দিয়েছিল, যাতে মালিক তাদের খুঁজে বের করতে সাহায্য করতে পারেন। এছাড়া সারার শরীরে এমন কি ছিল যার কারণে ভাইরাসটি তাকে রাসমসের মতোই প্রভাবিত করেছিল, সেটিও একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল। তাই এখন মালিক ফিকে বলে যত দ্রুত সম্ভব এই বিষয়ে খুঁজে বের করতে। এরপর মার্টিনকে গ্রেফতার করে আবারও একটা সেলে বন্দি করে। কিছুক্ষণ পর রাসমস মার্টিনের সাথে দেখা করতে তার কাছে আসে। তখন মার্টিন রাসমসকে বলে তাকে এই জায়গা থেকে মুক্ত করতে, যাতে মার্টিন বাইরে গিয়ে সিমনকে খুঁজতে পারে। রাসমস তাকে বলে সিমন এতক্ষণে হয়তো মারা গেছে, কারণ তার ট্র্যাকারে এখনো কোনো সিগন্যাল ছিল না। কথা শুনে মার্টিন নিজেকে ধিক্কার দিতে শুরু করে। যে মহিলাকে সে সবচেয়ে বেশি ভালোবাসত তাকে সে বাঁচাতে পারল না। ইতিমধ্যে ফি সারার উপর রিসার্চ করতে শুরু করেছিল। এখান থেকে সে জানতে পারে যে সারার উপর রাসমসের ভাইরাসের প্রভাব এত ইতিবাচক হওয়ার কারণ হলো সারা ছোটবেলা থেকে একা একটা খাঁচায় থাকতো এবং সে কখনো বাইরে যায়নি, আর অন্য কোনো ভাইরাসের কারণে তার শরীরে কখনো অ্যান্টিবডি তৈরি হয়নি। এই কারণেই ভাইরাসটি সারার শরীরে ঢুকে সরাসরি তার শরীরের সাথে খাপ খাইয়ে নিয়েছে। সারা যখন রাসমসকে এই কথা বলে তখন রাসমস ফির কাছে গিয়ে মালিককে এই কথা বলতে তাকে বাধা দেয়, কারণ সে জানতো মালিক কেবল নিজের স্বার্থে মানুষের জীবন বাঁচাতে চায় এবং রাসমস নিজেই সবকিছু ঠিক করার উপায় খুঁজতে যাচ্ছিল। এজন্য রাসমস মার্টিনের কাছে যায় এবং তাকে এই কথা বলে। রাসমস চেয়েছিল মার্টিন তার শরীরের উপর একটা পরীক্ষা করুক, যাতে সে তার শরীরের অ্যান্টিবডিগুলো নষ্ট করে দেবে এবং পরে রাসমস তার ভাইরাস মার্টিনের শরীরে ট্রান্সফার করবে। হয়তো এতে মার্টিনও রাসমসের মতো হয়ে যাবে। মার্টিন সাথে সাথে এতে রাজি হয়ে যায়, কারণ সে সিমনের মৃত্যুর জন্য অ্যাপোলো কোম্পানির উপর প্রতিশোধ নিতে চেয়েছিল এবং যদি তার কাছে রাসমসের মতো ক্ষমতা থাকতো তবে সে সহজেই নিজের ইচ্ছা পূরণ করতে পারত। রাসমস তখনও এর পরিকল্পনা করছিল, কিন্তু তার ভয় ছিল যদি মালিকের কাছে এই খবর আগে পৌঁছে যায় তবে কি হবে। তখন সারা তাকে কিছু উৎসাহ দেয়। সেই সময় রাসমসকে মালিক ডাকে। আসলে সেই ক্যান্সারে আক্রান্ত রোগীর অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল এবং যদি দ্রুত তার উপর ভাইরাসের পরীক্ষা না করা হয় তবে সে মারা যেত। রাসমসের কাছে এখন রোগীকে বাঁচানোর পথ ছিল, কিন্তু সেক্ষেত্রে ভাইরাসের সত্যতা মালিকের কাছে প্রকাশ হয়ে যেত। এই কারণে রাসমস মালিকের কাছে অভিনয় করে যে সে মেয়েটির প্রাণ বাঁচানোর কোনো পথ জানে না। এখন মালিক ইচ্ছে করে রাসমসকে নিজের কাছে ডেকেছিল যাতে সে চুপি চুপি সারাকে ধরিয়ে দিতে পারে, কারণ ততক্ষণে
সিসিটিভির কারণে সে রাসমস এবং ফির কথোপকথন জেনে গিয়েছিল। মালিকের গার্ডরা সারাকে এক পাশে নিয়ে গিয়ে ফ্লেম থ্রোয়ার দিয়ে পুড়িয়ে মারতে যাচ্ছিল। এটি রাসমসকেও প্রভাবিত করছিল এবং এই কারণে রাসমস মালিকের বলা সব কথাই রাজি হতে বাধ্য হয়। এরপর মালিক সেই রোগীর, যাকে আমরা 1 নম্বর রোগী হিসেবে ধরছি, তার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা পুরোপুরি নষ্ট করে দেয়। এরপর রাসমস সেই রোগীকে ভাইরাসে আক্রান্ত করে। এর ফলে 1 নম্বর পেশেন্ট যন্ত্রণায় ছটফট করতে শুরু করে এবং প্রায় 10 মিনিট পর শরীরে কোনো নড়াচড়া ছিল না। এই কারণে সবাই প্রথম মনে করে তাদের পরীক্ষা ব্যর্থ হয়েছে, কিন্তু তারপরেই 1 নম্বর পেশেন্টের শরীর নড়তে শুরু করে। এরপর যখন সে উঠে দাঁড়ায় তখন সে পুরোপুরি স্বাভাবিক হয়ে গিয়েছিল। এছাড়াও রাসমস তার সাথে একটা মানসিক সংযোগ অনুভব করছিল। মালিক এতে খুব খুশি হয়। এখন সে সিদ্ধান্ত নিয়েছে 1 নম্বর পেশেন্টের মতো সে তার পরের প্রক্রিয়াটি নিজের উপরেই করবে। ইচ্ছে না থাকা সত্ত্বেও রাসমসকে তার কথায় রাজি হতে হয়। রোগীর ভেতরে ভাইরাস ট্রান্সফার করার পর যখন তার শরীরে যন্ত্রণা অনুভব করছিল তখন মালিক তাকে কোনো পাত্তা দেয় না। এদিকে সিমন তার সহকর্মীদের নিয়ে ভাইরাসে আক্রান্ত গাছপালার উপর ওই তরলের ব্যবহার দেখায়, যার মাত্র 1 ফোঁটা দিয়ে অনেক দূরের গাছপালা ভাইরাস থেকে মুক্ত হয়ে যায়। এখন তারা বুঝতে পারে সম্ভবত রাসমসকেও ওই তরল দিয়ে সুস্থ করা যাবে। তাই সবার আগে সে জনকে ড্যানিয়েলের পরিবারকে দেখতে বলে এবং সে নিজে সবার সাথে ওই গাছের কাছে যায়। গাছের কাছে গিয়ে ড্যানিয়েল আস্তে আস্তে বোতলে তার তরল ভরতে শুরু করে, কিন্তু সেই সময়ই টিউবটি ভুল করে ফুলের স্টিগমাতে লেগে যায়। এটা বুঝতে পেরেই ড্যানিয়েল সাথে সাথে সবাইকে বাইরে দৌড়াতে বলে, কারণ এমনটা হওয়ার সাথে সাথেই ফুলের পাপড়িগুলো বন্ধ হয়ে যায়, যার ফলে চারিদিকে বুলেটের মতো ভাইরাস ছুটতে শুরু করে। তখন সবাই কোনোভাবে বাইরে বেরিয়ে আসে, কিন্তু এখন সিমন ও বাকিরা বুঝতে পারে কেন ওই গাছের কাছে যাওয়ার সময় সেফটি স্যুট পরা এত জরুরি ছিল। এর মধ্যে ড্যানিয়েল তার বাবার চিৎকার শুনতে পায়। চিৎকার শুনে বাকিদের সাথে ভ্যানের কাছে পৌঁছানো মাত্রই সে তার বাবাকে দেখে হতভম্ব হয়ে যায়, কারণ তার কাঁধে একটা তীর বেঁধে। তীরটি আসলে সেই বাচ্চাদের দল ছুঁড়েছিল যাদের কাছে সিমন প্রথমবার সাহায্যের জন্য গিয়েছিল। সেই বাচ্চারা পরে তাদেরকে অনুসরণ করে সেখানে পৌঁছেছিল। তখন কিরা তাদেরকে শত্রু ভেবে জঙ্গলে তল্লাশি করতে যায়, যেখানে সে একটা বাচ্চার পায়ে গুলিও করে। কিন্তু যেহেতু তার একটা সন্তান আছে তাই কিরা তাকে মারতে পারে না এবং সবার সাথে যোগ দিতে ভ্যানে ফিরে আসে। ভ্যানে ড্যানিয়েলের বাবা সিমনের ওপর রেগেছিলেন, কারণ তার কারণে মানুষ আস্তে আস্তে তাদের ভ্যানের কথা জেনে গেছে এবং এখন তারা আর মোটেও নিরাপদে ছিল না। সিমনেরও এই কারণে খুবই খারাপ লাগছিল, তাই সে এখন কিছু বলে না। সে কেবল ড্যানিয়েলের সাথে তার শরীরের সেই তীরটি বের করে চিকিৎসা করে এবং ড্যানিয়েল তার বাবার ব্যান্ডেজ করতে শুরু করে। পরের দিন সকালের মধ্যেই ড্যানিয়েল সিমনের ট্র্যাকার পেন্ডেন্টটি ঠিক করে দিয়েছিল। তা দেখে সিমন সাথে সাথে এটি চালু করে, কারণ সেও আশা করছিল যে মার্টিন তার সিগন্যাল পাওয়া মাত্রই তাকে খুঁজতে সেখানে আসবে। এদিকে রাসমস অনিচ্ছা সত্ত্বেও মালিকের কথা মেনে নিয়ে তার ইমিউন সিস্টেম ধ্বংস করার পর তাকেও আক্রান্ত করতে যাচ্ছিল। মালিকও আত্মবিশ্বাসী ছিল যে রাসমস তাকে ধোকা দিতে পারবে না, কারণ যদি সে এমনটা করে তবে তার গার্ডরা তাকে মেরে ফেলবে। কিন্তু তখনই সারা নিজে ল্যাব থেকে বাইরে চলে আসে। সারাকে দেখে মালিকের চোখ কপালে ওঠে। এখন সে বুঝতে পারে যে রাসমস তাকে মেরে ফেলবে। আসলে 1 নম্বর পেশেন্টকে নিরাপদ দেখার পর রাসমস যখন তাকে রুম দেখানোর উসিলায় বাইরে নিয়ে গিয়েছিল তখন সে গার্ডদের মেরে মার্টিন ও প্যাট্রিক দুজনকে মুক্ত করে দিয়েছিল। সেই সময়ে তারা দুজন সারাকে বাঁচাতে গিয়েছিল। রাসমস মালিককে মারার পরিকল্পনা করতে ব্যস্ত ছিল, কিন্তু বর্তমানে সে মালিকের শরীরে ভাইরাসের ট্রান্সফার করতে শুরু করে, যার কারণে মালিকের মনে হয়েছিল রাসমস তার উপরে রেগে নেই। কিন্তু বাস্তবে রাসমস আগে ফির সাথে কথা বলে মালিকের শরীরের ইমিউন সিস্টেম পুরোপুরি শেষ করেনি, যার কারণে ভাইরাস মালিকের শরীরে প্রবেশের সাথে সাথেই সে একইভাবে মারা যায়, যেমনটা এখন পর্যন্ত অনেক মানুষের পরীক্ষার সময় হয়েছে। এরপর রাসমস তার পরিকল্পনা অনুযায়ী মার্টিনকে সংক্রমিত করার সিদ্ধান্ত নেয়, কারণ এখন তার অ্যাপোলো কোম্পানির দখল করার জন্য মার্টিনের মতো শক্তিশালী মানুষের প্রয়োজন ছিল। মার্টিন ওইতে রাজি হয়, তাই রাসমস তাকে নিজের সাথে নিয়ে যেতে শুরু করে। ইতিমধ্যে প্যাট্রিক সিগন্যাল পেয়েছিল যে সিমন জীবিত আছে। তা দেখে সে মার্টিনকে সংক্রমিত হওয়া থেকে আটকানোর চেষ্টা করে, কারণ মার্টিন যদি সংক্রমিত হয়ে যায় তবে সে সিমনের সাথে থাকতে পারবে না। কিন্তু প্যাট্রিক মার্টিনের কাছে পৌঁছানোর আগেই অনেক দেরি হয়ে গিয়েছিল। ততক্ষণে রাসমস তাকে পুরোপুরি বদলে দিয়েছিল। এখন তোমরা কি ভাবছো, সিমন যখন জানতে পারবে যে মার্টিনও সংক্রমিত তখন কি হবে? সিমন কি আদৌ ওই ফুলের রস থেকে অ্যান্টিডোট তৈরি করে পৃথিবীকে বাঁচাতে পারবে? তোমাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে জানাও। এই সিরিজের শেষ অংশটা খুব জলদি চ্যানেলে আসবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিও আর বন্ধুদের সাথে শেয়ার করো। পরের পার্টটা দ্রুত দেখতে চাইলে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। পরের পর্বের জন্য আমরা 100টি কমেন্টের টার্গেট রাখছি।